আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি দুপুরের খবরে। দেশের নির্বাচনী প্রক্রিয়া, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের পর বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের আয়োজনে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী বক্তব্য রাখেন। সামিটে ভারত, বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল, আফগানিস্তানের সরকার প্রধানগণ যোগ দেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই গত 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় বিপ্লবের কথা স্মরণ করেন। কার্বন নিঃসরণ, সম্পদ কুক্ষিগত করা এবং বেকারত্ব, এই 3 সমস্যাকে শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসার মাধ্যমে একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশের রাজধানী ঢাকাকে গ্রাফিতির রাজধানী উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary discourses. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair, and participatory elections can be held. স্বৈরাচার শেখ হাসিনার সরকার অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় তিনি কথা বলেন। ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়নের সৈনিক বানিয়েছে, 1 মাস ট্রেনিং দিয়ে এই সশস্ত্রকে নিয়ে রণাঙ্গনে লড়াই করেছে। তারা কোনো সার্টিফিকেটের পরোয়া করে নাই। যুদ্ধ শেষ, তারা রাইফেলটা আমাদের কাছে জমা দিয়ে বাড়ি চলে গিয়েছে। তাদের জায়গা দখল করে বসেছে ভুয়া মুক্তিযোদ্ধার দল। 1971 সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে 2.5 লাখ হলো? এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে। 16 জন সচিব, সরকারের সচিব, তারা এই সরকারের আমলে প্রমাণিত হয়েছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা। অতীত সরকারের একজন মন্ত্রী, যার বয়স যুদ্ধের সময় ছিল 9 বছর, সরকারের মন্ত্রী, 9 বছর বয়স, সেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেছেন, ভুয়া সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। সকালে চট্টগ্রাম সফরকালে কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এর আগে উপদেষ্টা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে, নানানভাবে হয়েছে। সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। কিছু বিশেষ দাবি নিয়ে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশ করছেন আউটসোর্সিং পেশায় নিয়োজিতরা। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি। নূর, মূলত কি দাবি নিয়ে সমাবেশ করছেন আউটসোর্সিং পেশায় নিয়োজিতরা? সকাল 9টার পর থেকেই শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়টিতেই সমাবেশ করছে সরকারি যে বিভিন্ন অফিস আছে, বিভিন্ন হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোতে যারা চুক্তিভিত্তিক কাজ করেন, যাদের স্থায়ী চাকরি নেই, সরকারিভাবে যারা স্থায়ীভাবে চাকরি করেন না, তারা সবাই এখানে এসে জড়ো হয়েছেন। তারা দাবি করছেন দীর্ঘদিন ধরে তারা চাকরি করলেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাদেরকে একরকম বঞ্চিত করে রাখা হচ্ছে। এবং তারা এটাও বলছেন যে বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরিতে ৪র্থ শ্রেণীর যে চাকরিটি রয়েছে সেই চাকরিতে সরাসরি কোনো নিয়োগ হচ্ছে না। সরাসরি নিয়োগ না দিয়ে সেখানে চুক্তিভিত্তিক
কাজের উপর ভিত্তি করে আলাদা করে নিয়োগ দেওয়া হয় এবং তাদেরকে তারা বলছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় রেখে কাজ করানো হয় এবং এই যে সরকারি চাকরির যে বেতন, সরকারি চাকরির যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলোর কোনোটাই তারা পান না। যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের হাত হয়ে তাদের কাছে বেতন আসে, সেই ক্ষেত্রে তারা বলছেন যে তাদের অনেকের 2 মাসের, 3 মাসের, এমনকি 6 মাসের টাকাও বকেয়া রেখে দেওয়া হয়। এর বাইরে উৎসব সহ অন্যান্য যে বোনাসগুলো সরকারি চাকরিজীবীরা পান, তারা সরকারি অফিসে কাজ করার পরও তারা কোনো ধরনের বোনাস অথবা সুবিধা তারা পান না। এই জন্য তারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছে তাদের ওপর যে বৈষম্যগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে সেই বৈষম্যগুলো বিবেচনায় নিয়ে তারা যে অফিসে কাজ করেন, যে কার্যালয়ে, যে দপ্তরে কাজ করেন, যে হাসপাতালে চাকরি করেন, সেখানে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, জাতীয়করণ করতে হবে এবং জাতীয়ভাবে সরকারি চাকরির 4র্থ শ্রেণী অথবা তারা যে শ্রেণীতেই কাজ করেন সেই শ্রেণীতে যে সমস্ত অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, বেতন আদি রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকেও নিশ্চিত করতে হবে। এই দাবিতেই তারা শাহবাগে সমাবেশ করছেন। এখান থেকে তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। নাজনীন, শাহবাগ থেকে জানছিলাম বিক্ষোভের খবর। সারা দেশে উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের স্বার্থ রক্ষায় বিদ্যমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে সমাবেশ করেছে ডিপ্লোমা এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সারা দেশ থেকে আগত ডিপ্লোমা কৃষিবিদরা নতুন কমিটি গঠনের দাবিতে সকালে রাজধানীর খামারবাড়িতে জড়ো হয়ে সমাবেশ করে এই দাবি জানান। বক্তারা বলেন, গত 15 বছর ধরে আওয়ামী লীগ কৃষি খাতে ব্যাপক লুটপাট করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দলীয় প্রভাবে কৃষকদের সেবা প্রদানের পরিবর্তে তারা হয়রানি করেছে বলেও অভিযোগ করেন অনেকে। কৃষক ও কৃষি রক্ষায় দেশপ্রেমিক কৃষিবিদদের নেতৃত্বে আনা হবে বলে জানান তারা। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জিয়াউল হায়দার পলাশ, মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন। বাজারে বেশিরভাগ সবজির দামই চড়া। কাঁচা মরিচের কেজি 300 টাকা ছাড়িয়েছে। বেশ কিছুদিন ধরে সব ধরনের চালের দামও বাড়তি। এছাড়া আলু এবং পেঁয়াজের দাম কমারও লক্ষণ নেই। নিত্যপণ্যের বাজারে হতাশা জানিয়ে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। হাসানুল শাওনের রিপোর্ট। হঠাৎই বাজারে কাঁচামরিচের দাম বাড়তি। কেজি বিক্রি হচ্ছে 320 টাকায়, যা গেল সপ্তাহের তুলনায় দ্বিগুণ। বিক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতির কারণে এই বাড়তি দাম কাঁচামরিচের। 150 টাকা কেজি আয় পড়ছিল, দুদিন আমদানি বেশি হয়েছে, আর এই দুদিন বন্ধ হতে মানে দামটা অতিরিক্ত বেড়ে গেছে। যে মাল নাই, কাস্টমার বেশি, যার কারণে দামটা বেশি বেড়ে গেছে। বাজারে সব ধরনের সবজির দামও চড়া। পেঁপে, পটল আর ঢেঁড়স ছাড়া সব সবজির কেজি প্রতি দামই 60 থেকে 70 টাকার উপরে। সবজির দাম তো কোনোটাই কমে নাই। ওরা বলতেছে কমে গেছে, কিন্তু এসে তো দেখলাম কিছুই কমে নাই। কিছু কমে আসতেছে, আশা করি আরো কমবে। যদি চাঁদাবাজি কমে যায় তো আসলে কমবে। চালের দামও বাড়তি। মিনিকেটের কেজি 70 থেকে 72 টাকা, আটাশ 56 টাকা আর মোটা চালের কেজি 54 টাকায় বিক্রি হচ্ছে। 50 টাকা কেজি নিয়েছিলাম, এখন আজকে নিতে হলো 54 টাকা। জিনিসের দাম বেশি, আমাদের তো বেতন বাড়ে নাই, এই জন্য আমাদের একটু কষ্ট বেশি হয়ে দাঁড়ায়। 4-5 টাকা প্রত্যেক সালের প্রতি কেজিতে বাড়তি। ওইটা অস্বাভাবিক বাড়া, নিজের কাছে তো খারাপ লাগে, আমরা তো আর কিছু করার নাই। দাম কমার লক্ষণ নেই দেশি পেঁয়াজের। কেজি বিক্রি হচ্ছে 115 টাকায়। এছাড়া আলুর দামও বাড়তি। কেজি এখন 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এইখানে তো আসলে দাম কমবে না, দাম মূলত স্টোরে হামলা করতে হবে। স্টোরে যদি ওরা দাম একটু কমায় ছাড়িয়ে দেয়, তাহলে আমরা এখানে কমে কিনতে পারলে কমে বিক্রি করতে পারবো। তবে ক্রেতাদের স্বস্তি মিলছে মুরগির বাজারে। দাম কমে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 160 টাকায় আর সোনালির কেজি এখন 250 টাকা। পাইকারি বাজারটা ভালো থাকার গতিকে আমরা সস্তা কিনে সস্তা বেচতে পারতেছি। এছাড়া বাজারে প্রায় সব ধরনের মাছের দামই চড়া। অনেকদিন ধরেই ইলিশ তো মধ্যবিত্তেরও নাগালের বাইরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জীবিত থেকেও এ যেন মৃত্যুর মতো এক ঘোর অমানিসা। চোখ হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল বছরের পর বছর জীবন্ত লাশ হিসেবে। সেই মৃত্যুপুরী থেকে ফিরে আসা তরুণ এক আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেব আরমান। 8 বছরের বন্দিশালার নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও। অন্ধকার জীবনের সেই ভয়াল অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এনটিভির কাছে। রনি রায়হানের ক্যামেরায় সেই গল্প তুলে ধরছেন নাজিবুর রহমান। আমার কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে
জীবন্ত অবস্থায় আমাকে কবর দিয়ে দিয়েছে। এটা আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, আমি একটু আদর করে দিয়ে আসতাম, দুইটা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের। 8 বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত। তার কাছে পুরো সময়টা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। 2016 সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে। জীবনের 8টি বছর কালো কাপড়ে ঢাকা ছিল আরমানের 2 চোখ। 24 আওয়ার ব্লাইন্ড ফর চোখ বেঁধে রাখে, এমনভাবে চোখ বাঁধতে হবে যাতে নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে, এবং দৃঢ়ভাবে চোখ বাঁধা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে, সেই জন্য দিনের আলোটাও দেখতে না পারে। এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। তারপর হ্যান্ডকাফ 24 ঘন্টা হাত করার পরানোর নিয়ম। দিনের বেলার সামনে, রাতের বেলা হাতের পিছনে। দিনের বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাত পিছনে সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পিছনের দিকে সবাইকে। এটাই ওখানকার। শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো যে আজকে চাঁদ দেখা গেছে, তারাবি নামাজ পড়েন, এতটুকু তারা বলতো। এবং রমজান মাসের সেহরি দেওয়া হতো এবং ইফতার দেওয়া হতো। প্রভৃতির জন্য যে খাবারের বরাদ্দ যতটুকু, তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল। আয়নাঘরের ঘুটঘুটে অন্ধকারেই গভীর রাতে অন্য কক্ষ থেকে বন্দীদের কান্না ভেসে আসতো আরমানের কানে। আমি বহু রাত কাটিয়েছি লোকজনের কান্নার আওয়াজে, চিৎকার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি রাতের পর রাত জাগ্রত অবস্থায়। যেখানে ইন্টারোগেশন হতো সেটা আমার খুব কাছে ছিল। এই জন্য মানুষের কান্নার এবং চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে, এরকম বিভিন্ন কথা আমার কানে আসতো। আমি এরকম কানে আসতো যে বিভিন্ন কয়েকজন বন্দী অনসন্ধান করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাওয়ানো হচ্ছে। এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে। এমন লোক আছে যারা খাওয়ার বন্ধ হওয়ার কারণে তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ভিটামিন ইঞ্জেকশন, কিন্তু মৃত্যু যত না হতে পারে। বন্দীদেরকে মৃত্যুর চোখ কঠোর এবং মৃত্যুর চোখ খারাপ এক অভিজ্ঞতা তাদেরকে যে দেওয়ার প্রক্রিয়া এখন হচ্ছিল যেখানে আমি ছিলাম। আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কয় তারিখ, আমাকে এটুকু বলো। তারা বলতো না এখন কটা বাজে। আমি বলতাম আমি নামাজ পড়বো কীভাবে, বলতো যে আদেশ সময় বলা যাবে না। এবং আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত। যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত যাতে আজান শুনতে না পারে। বলতো যে এটাই আদেশ। সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, টাইম বুঝতে না পারে, আজানটা যেন শুনতে না পারে, এটাই আদেশ ছিল। এভাবেই 8 বছর কেটে যায়। তো সময়কে কাটতো সত্যিকার অর্থে বলতে একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। কিভাবে তার জীবনে নেমে এসেছে এমন অন্ধকার, সেসব কথাও বলেছেন মেধাবী আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। 2016 সালের অগস্ট মাসের রাতে এসে সাদা পোশাকে এসে আমাকে তারা বলেন যে আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদেরকে যেতে হবে সাথে করে। আমি জানতে চাইলাম আপনারা কারা। তারা বললো যে একটু কষ্ট করে চলেন, গেলেই বুঝতে পারবেন আমরা কারা। তো আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু তারপর তারা যখন দেখলাম বল প্রয়োগ করছে, ঘরে বাচ্চারা আছে, মহিলারা আছে, আমি দেখলাম এদের সামনে এখন সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। তো আমি তাদের সাথে কোঅপারেট করলাম আর কি। গাড়িতে উঠেই তারা আমার চোখ বেঁধে ফেলল। তখন আমি অবজেকশন দিলাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি, চোখ বাঁধছেন কেন? তখন বলি যে এটাই আমাদের নিয়ম। আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখব। আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস ছিল। যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে, আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে। পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয়, আমি মনে করছি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। কিন্তু কিছু দেখলাম যে গাড়ির আওয়াজ, জোরে গাড়ি চলে গেল। 1 ঘন্টা পর আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম, দেখলাম যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, খুব দূরে একটা আলো দেখা যাচ্ছে। তারপরে 1.5-2 ঘন্টা হাঁটার পর আমি ওখানে যেয়ে পৌঁছাই এবং ওখানকার লোকজন আমাকে জানায় যে এটা দিয়া বাড়ি।
তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়ে বাড়িতে তারা ড্রপ করে দিয়ে গেছে। সদ্য বিদায়ী সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়াদের তালিকায় অন্যতম ছিলেন ব্যারিস্টার আরমান। তিনি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তবুও এক দুর্বিষহ বন্দি জীবন তাকে করেছে ক্ষতবিক্ষত। যে মানুষের মৌলিক মানবিক অধিকার, মৌলিক রাজনৈতিক অধিকার, মৌলিক সামাজিক অধিকার, মৌলিক ধর্মীয় অধিকার, মৌলিক ব্যক্তিগত জীবনের অধিকার কেউ নিতে পারবে না কখনো। এটাই আমার স্বপ্ন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সহিংসতার মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে বায়েজিদ থানা এলাকা থেকে লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 8 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার বাদী মোহাম্মদ এরশাদের অভিযোগ, গত 4 আগস্ট চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ শেষে বাদী এবং তার সহযোগীগণ বাসায় ফিরছিলেন। পথে আসামি এম এ লতিফের নেতৃত্বে এবং প্রত্যক্ষ নির্দেশে তার এবং সহযোগীদের উপর হামলা করে। এ সময় তাদের ছোড়া গুলিতে বাদী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত হয় অনেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শেখ হাসিনা, শেখ সেলিম সহ আওয়ামী লীগের নেতারা প্রতিবেশী দেশের সাথে ষড়যন্ত্র করে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এমন অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যের স্বজনরা। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, 15 বছর ধরে সুষ্ঠু বিচার দাবি করে আসলেও আওয়ামী সরকার বিচার দূরে থাক, হত্যাকাণ্ডের সঠিক তদন্ত পর্যন্ত করেনি। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত সহ 7 দফা দাবি জানান স্বজনরা। ভুক্তভোগী পরিবারের দাবি, হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাই বিচারের আওতায় আনার। গত 15 বছরে আমাদের মাদেরকে, আমাদের আন্টিদেরকে কিন্তু আমরা প্রচুর জায়গায় হেনস্থা হতে দেখেছি। যখন যা যায় সে ছাড়া কেউ এটা বুঝতে পারে না। এই 15 বছর অনেক কষ্ট করেছি। আমরা চাই না আমাদের ভাইরা আমাদেরকে এডিশনাল কষ্টগুলো দেখ। যে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বাক্স থেকে 3 মাস 26 দিন পর এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও। এখন চলছে গণনার কাজ। সকালে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে 9টি দান বাক্সগুলো খোলা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার 34 জন শিক্ষক ও 102 জন ছাত্র টাকা গণনা শুরু করেন। এর আগে চলতি বছরে 20 এপ্রিল মসজিদের দান বাক্স খুলে 7,78,67,537 টাকা পাওয়া গিয়েছিল। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।